Ami is our everything, my everything. আই লাইক ইউর অ্যাটিটিউড অ্যান্ড তোর সাহস, এত বড় সাহস তোর! তুই আমার জানের দিকে হাত বাড়াস? তোর জানের ভয় লাগলো না? তুই কার জীবনে হাত দিয়েছিস তুই বুঝতেও পারলি না? এইটুকু মানুষ হয়ে তুই আমার টুকরোর দিকে হাত বাড়াস? তোর ওই হাত সাথে থাকবে তো? জঙ্কুক কথাটা বলতে বলতে সামনের দিকে এগোচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো লোক এসে তার পথ আটকাতে চাইলেও পারল না। জঙ্কুকের সাথে কিছুক্ষণ তাদের মারপিট হয়। জঙ্কুক এক পর্যায়ে রিভলভার বের করে এবং তার চোখের সামনে তার চোখ যেন আগুনে ঝলসে যাচ্ছিল। তার কোনো রকম দয়া বা পিছুটান ছিল না। একে একে পলাতে থাকা লোকগুলোর পায়ে গুলি করতে শুরু করলো। প্রথম যে লোকটা পলাতে চেষ্টা করলো তার পায়ে গুলি লাগলো, সে মাটিতে পড়ে গেল। পরের জনকে লক্ষ্য রেখে গুলি ছুড়ল, আবার তার পা ছিন্ন হয়ে গেল। একের পর এক প্রত্যেকটা লোককেই সেভাবে গুলি করে যাচ্ছিল। গোডাউন যতগুলো লোক ছিল তার মধ্যে 3 ভাগের 2 ভাগই জঙ্কুক আহত করে ফেলেছে। কিছু লোক পালাতে পেরেছে, অনেক লোকদের তার জঙ্কুকের গার্ডরা ধরে ফেলেছে। ঘরের ভিতরে একটা গম্ভীর নীরবতা নেমে এলো। একমাত্র জঙ্কুকের নিঃশ্বাস প্রশ্বাসগুলো ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। জঙ্কুক থেকে খুব সাবধানে মুক্ত করলো, তার শরীরে গাঢ় কফিনের মতো কালো পোশাকগুলো সরিয়ে ফেললো, আর এক মুহূর্তের জন্য থামলো না। থেকে কোলে তুলে নিয়ে একেবারে বেরোতে শুরু করলো। তার চোখে ছিল তীক্ষ্ণ রাগের ছাপ। ঘরটা কেমন থমকে গেল, কিন্তু জঙ্কুকের মধ্যে কোনো ভয় বা শঙ্কা ছিল না। তার পা ছুটতে লাগলো, পৃথিবীতে আর কিছুই যেন তাকে থামাতে পারবে না। এই সময় হঠাৎ সেই মাস্ক পরা লোকটি যেন যে এতক্ষণ তাকে এক দৃষ্টিতে দেখছিল, সে জঙ্কুকের পথের মাঝখানে এসে দাঁড়ালো। তবে এক মুহূর্তে বোধগম্য হলো সে লোকটি আর দাঁড়াতে পারছে না। জঙ্কুকের দিকে এক পা আগাতে চেষ্টা করেছিল, বাট পর মুহূর্তে বুঝতে পারলো একটা গুলি এসে তার পায়ে লেগেছে। জঙ্কুকের চোখের রাগ আরো তীক্ষ্ণ হলো। সে দৃঢ়ভাবে পায়ের পাতা দিয়ে লোকটির শরীরের উপর চাপ দিতে থাকলো, যেন প্রত্যেকটা মুহূর্তে তৃপ্তি পাচ্ছিল সে। এইটা তো জাস্ট টেইলার, আমি দেখে নেব তোদের। বাইরে এসে জঙ্কুক ইউনোকে বলল, ভেতরের লোকগুলোকে ডেরায় নিয়ে যাও, আমি এদিকে পরে দেখে নেব, আপাতত। জি স্যার। জঙ্কুক দ্রুত হসপিটালের দিকে চলে গেল। তাকে নিজের কোলে শক্ত করে ধরে রেখেছিল। অন্ধকার গাঢ় হয়ে আসছিল, কিন্তু তার চোখে একটুও দুঃখ বা ভয় ছিল না। একমাত্র লক্ষ্য ছিল তার, তাকে সুস্থ করতে হবে। যত দ্রুত সম্ভব তাকে নিয়ে নিরাপদ স্থানে যেতে হবে। হাসপাতালে ঢুকতেই চিকিৎসকরা দ্রুত তাকে নিয়ে গেল। জঙ্কুক ঘরের কোণে দাঁড়িয়ে থাকে, কিছুতেই চোখ সরাতে পারছে না তার এই অবস্থা দেখে। তার মনে হচ্ছিল প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট যেন ওকে শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হয়েছে। আমরা যথাযথ রক্ত সরবরাহ করার চেষ্টা করেছি। আশা করি ঘন্টাখানেকের মধ্যে জ্ঞান ফিরবে। তবে তাকে সাবধানে রাখতে হবে। কোনো অযথা উত্তেজনা বা চাপ দেওয়া যাবে না। শান্ত পরিবেশ রাখতে হবে। জঙ্কুক মাথা নাড়িয়ে ডক্টরকে ধন্যবাদ প্রকাশ করলো। তার পাশে গিয়ে বসলো জঙ্কুক। তার শ্বাস প্রশ্বাস দেখতে লাগলো। সেই নিঃশ্বাসগুলি কতটা কষ্টকর ছিল, এখন সেগুলো একটু একটু করে স্বাভাবিক হয়ে আসছিল। জঙ্কুকের মনে এক ধরনের শান্তি ঢুকলো। তের হাতটা ধরে চেয়ারে গা এলে দিল জঙ্কুক। শান্তিতে ভরে গেল তার পুরো দেহটা। জঙ্কুক তের হাতটা আরো শক্ত করে ধরলো, যেন সেই হাতটার প্রতিটি স্পর্শ তার সমস্ত কষ্ট ঝড়কে থামিয়ে দিচ্ছিল। তার মুখে এক ধরনের অদ্ভুত শান্তি ও দৃঢ়তার ছায়া ফুটে উঠেছিল। মৃত্যু না আসা পর্যন্ত আমি তোর পাশে আছি, তে একটু টেনশন করবি না, তোর কিচ্ছু হতে দেব না আমি। জঙ্কুক নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল কথাটা, যেন প্রতিশ্রুতি দিল সে যে কোনো কষ্টই তার সাথে মোকাবেলা করবে। এই পৃথিবী বা পৃথিবীর বাইরে কোনো কিছুই তাদের বিচ্ছিন্ন করতে পারবে না। চলতে থাকুক সংগ্রাম, তবে তের পাশে সে থাকবে, সারা জীবন থাকবে। এর জ্ঞান ফিরল, ধীরে ধীরে চোখের পাতা কেঁপে উঠল, যেন ঘরের ভিতরে থেকে বাস্তবে ফিরে এসলো। শ্বাসের গতি স্বাভাবিক হতে লাগলো, কিন্তু শরীরটা এখনো ভারী লাগছে। চারপাশে কিছুটা ঝাপসা মনে হলো, একটা পরিচিত উষ্ণতা যেন তাকে আশ্রয় দিচ্ছে। জঙ্কুক একদম নিস্তব্ধ হয়ে বসেছিল তের পাশেই, তবে পুরো অস্তিত্বে জড়েই ছিল কেবল আতঙ্ক, উদ্বেগ ও দুশ্চিন্তার ছায়া। মনে হচ্ছিল যেন এই সময়টা থমকে গেছে, এই অনিশ্চিত অন্ধকারের মধ্যে সে আটকে গেছে। কিন্তু তের চোখ দুটো খুলতেই অন্ধকারের মাঝেও যেন এক ঝলক রোদের দেখা পেল সে। এক মুহূর্তের জন্য জঙ্কুক কিছুই বলতে পারল না,
শুধু নিঃশব্দে তাকিয়ে রইল তের চোখের দিকে। যেন ধীরে ধীরে জীবনটা ফিরে আসলো তার বুকের মধ্যে। বুকের ভেতরে জমে থাকা দমকা স্বস্তি সঙ্গে সঙ্গে ছাড়লো সে। মনে হলো এতক্ষণ যেন শ্বাস নিতে পারছিল না সে। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তৃপ্তির হাসি, এক স্বস্তি, ভালোবাসা ফিরে পাওয়ার হাসি। যে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। তের কপালে অজস্র চুম্বন এঁকে দিল, যেন এইভাবে সে প্রকাশ করতে চাইলো তার মনের ভেতরকার আবেগ। প্রতিটি চুম্বনের মিশে থাকলো ব্যাকুলতা, তার কৃতজ্ঞতা, তার সমস্ত ভালোবাসা। তে চোখ বুজে রইল। তার অবসন্ন শরীরটা জঙ্গকের এই আদরে যেন অনুভব করতে পারছিল, যেন সব কষ্ট, সব ভয় নিমিষে মিলিয়ে গেল। এই মুহূর্তে শুধু ভালোবাসাই শক্তি, শুধু এই উষ্ণতা, এই অনুভূতিগুলোই প্রকৃত বাস্তব। তে ধীরে ধীরে চোখ খুলল। তার ক্লান্তি ভরা দৃষ্টিতে তের জঙ্গকের মুখের দিকে তাকিয়ে রইল। চোখে একরাশ প্রশ্ন, একরাশ অনুভূতি, ভয়, আশ্বাস ও বাঁচার তৃষ্ণা। জঙ্গক গভীর মমতায় তার গাল ছুঁয়ে বলল, তুমি ঠিক আছো তো? তে কয়েক মুহূর্ত চুপ থেকে আস্তে করে মাথা নেড়ে সম্মতি জানালো। তার ঠোঁট নড়ল, যেন কিছু বলতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। জঙ্গক তের হাতটা শক্ত করে ধরলো, যেন আর এক মুহূর্তের জন্য তাকে হারাতে না চায়। তের ঠোঁটের কোণে স্নান হাসি ফুটে উঠল, চোখের কোণে চিকচিক করে উঠল জল। একদম ভয় পাবি না তে, আমি আছি না, আমি সব সামলে নেব। বল, কি বলতে চাস বল। তের চোখে কৃতজ্ঞতার ছায়া ফুটে উঠল। সে জানে জঙ্কুক কথা দিয়ে কথা রাখে। সে জানে যতই বিপদ আসুক না কেন, জঙ্কুক তাকে ছেড়ে যাবে না। ওদের মাঝখানে কিছুক্ষণ নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা ছিল বোঝাপড়ার, গভীর অনুভূতির, যেখানে শব্দের কোনো প্রয়োজন ছিল না। জঙ্কুক তের হাতটা নিজের হাতে নিয়ে আলতো করে চেপে দিল। তার চোখের গভীরতায় এক নম্রতা ও কণ্ঠস্বরে ছিল খুবই উদ্বেগ ও উৎফুল্ল শোনার। আমি জানি পাখি, তুই আমাকে ভালোবাসিস না, দরকার নেই, তোকে ভালোবাসতে হবে না। তবুও তোর একটু ভালোবাসা পাওয়ার আশায় আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি। তোর ভালোবাসা না পেলে আমার কিচ্ছু আসে যায় না। তে, তুই শুধু আমার সঙ্গে থাক, তোর পাশে থাকার জন্য আমাকে একটু সুযোগ দে। তুই আমার প্রাণ, তুই প্রাণ ভরে হাসবি, সে হাসি দেখলে আমি বেঁচে থাকতে পারবো। তুই শুধু আমার সঙ্গে থাক, তোকে ভালোবাসতে হবে না আমাকে, তোর ছায়াতেই আমার সুখ। তুই শুধু আমার হয়ে থাক, আমাকে একটু শান্তি দে, আমি তোকে খুব ভালোবাসি। তের চোখের কোণে জল টলমল করছিল, কিন্তু সে চুপ ছিল। তার কণ্ঠ নড়ে উঠল, কিন্তু শব্দ বের হলো না। জঙ্কুকের কথা শুনে তার বুকের মধ্যে কেমন একটা শূন্যতা অনুভব হলো, যেন অনেকদিন পর কেউ তাকে মন ভরে স্পর্শ করছে। জঙ্কুক আস্তে করে তের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। সেই স্পর্শ ছিল অদ্ভুত এক আশ্বাসের, একটা প্রতিশ্রুতি, যে কোনো ঝড়ঝাপটা এলেও সেই চুমন বা সেই মানুষটা বা সেই স্পর্শকারী লোকটা তাকে ছেড়ে যাবে না। হাসপাতালের সেই ছোট্ট কেবিনে যেন সমস্ত পৃথিবী থমকে গেল। শুধু জঙ্কক আর তে তাদের ভাঙা গড়া আর ভালোবাসার গল্প নিয়ে শুয়ে আছে। একটু পরে কেবিনের দরজা একটানা নক করা শুরু করলো। জঙ্কক চমকে উঠলো, তাকালো দরজার দিকে। দরজা খুলে ভেতরে ঢুকলো ডক্টররা, সঙ্গে নার্সরা। ডক্টর তের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কেমন আছেন এখন? তে কিছু বলল না, শুধু চোখে দিয়ে ইশারা করলো যে সে ঠিক আছে। ডক্টররা হাত বাড়িয়ে তাকে কিছুক্ষণ পরীক্ষা করলো, তারপর বলল, ভালোই অগ্রগতি হয়েছে, বাট শরীর খুব দুর্বল, বিশ্রাম নিতে হবে, বেশি চিন্তা করবেন না। জিয়ন জঙ্কুক তো আছে আপনার পাশে। জঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়েছিল। পৃথিবীর সমস্ত মায়া যেন তার চোখের মধ্যে আটকে ছিল। ডক্টর কিছুক্ষণ জঙ্কুকের দিকে তাকিয়েছিল। তার অভিব্যক্তি দেখে মৃদু হেসে বললেন, রোগীর প্রতি এতটা যত্নবান হলে সে তো দ্রুত সুস্থ হয়ে যাবেই। সাবধানে রাখবেন, আর নিজেকেও সাবধানে রাখবেন। জঙ্কুক মাথা ঝাঁকালো। ডক্টর কিছু ওষুধ লিখে দিলেন নার্সের হাতে, তারপর বললেন, খাবার ঠিকমতো খাবেন, শরীরে পুষ্টির ঘাটতি আছে, আর মানসিকভাবে শক্ত হতে হবে আপনাকে, ওকে? তের চোখ ভিজে উঠলো। এতদিন ধরে সে আসলে কি মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করছিল, নাকি শুধুই সবকিছু থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছিল? ডক্টর আর নার্স কেবিন থেকে বেরিয়ে গেল। রুমটা আবারও নিস্তব্ধ হয়ে গেল। শুধু তে আর জঙ্কুকের মধ্যে থাকা না বলা হাজারো কথা বাতাসে ভেসে বেড়ালো। জঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে পাশেই বসলো। কণ্ঠে অদ্ভুত উচ্ছ্বাস, ভালোবাসার উষ্ণতা মিশিয়ে
প্রতিজ্ঞার সুরে বলল, এখানে খুবই আনকমফোর্টেবল লাগছে তাই না সোনা? আমরা দ্রুতই বাসায় ফিরবো। মেডিসিনগুলো এনে ফর্মালিটিস পূরণ করে আমরা বাসায় চলে যাব। তুই একদম হাইপার হবি না, ওকে? বাসায় ফিরলে দেখবি সেখানকার পরিবেশে তুই আরো ঠিক হয়ে যাবি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেবো সোনা, একদম টেনশন নিবি না, একদম চাপ নিবি না তোর মাথায়।